চেয়েছি। পরিষ্কার নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করা এটার জন্য আকাঙ্ক্ষা। আপনাদের সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। এই পর্যায়ে বক্তব্য আসবেন আজকে চালক দলের সংগ্রামী সভাপতি জনাব জসিমউদ্দিন কবির ভাইকে তার সভাপতি বক্তব্য দেওয়ার জন্য। বিসমিল্লাহির রহমানির রহিম। চালক দল কর্তৃক আয়োজিত আজকের এই আলোচনা সভার প্রধান অতিথি, জনগণের ভোটে বারবার নির্বাচিত 5 বারের সাবেক সংসদ সদস্য, বিভিন্ন দলীয় চিফ হুইপ, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া উপদেষ্টা কমিটির অন্যতম সদস্য, বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদিন ফারুক আমাদের মাঝে উপস্থিত আছেন। বিশেষ অতিথি হিসেবে আমাদের যারা চালক দলের সাংবাদিক জুমার নামাজ তো জায়গা করে দেন, আপনি একটু বাইরে যান। এই যে আপনি একটু বাইরে যান, যারা দাঁড়িয়ে আছেন বাইরে যান। বিশেষ অতিথি উপস্থিত আছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য আবু নাসের মোহাম্মদ রহমতুল্লাহ ভাই। আমাদের মাঝে উপস্থিত আছেন বীর মুক্তিযোদ্ধা ঢাকা মহানগর দক্ষিণের নেতা ফরিদউদ্দিন ভাই। আমাদের উপস্থিত আছেন অধ্যক্ষ সেলিম ভাই, মৎস্যজীবী দল, বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, জাতীয় নেতৃবৃন্দ, সাংবাদিক ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আজকের আলোচনা সভার আমি বক্তব্য দেব না, বক্তব্য দেবে আমাদের সকলের নেতা, আজকের প্রধান অতিথি। চট্টগ্রাম থেকে চালক দলের অনেক নেতৃবৃন্দ ঢাকা, চট্টগ্রাম মহানগর, চট্টগ্রাম দক্ষিণ জেলা, চট্টগ্রাম উত্তর জেলার সকল চালক দলের নেতৃবৃন্দকে ঢাকায় কষ্ট করে আসার জন্য, অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য আমি ধন্যবাদ জানিয়ে আজকের এই আলোচনা সভার বক্তব্য আমি এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ জিয়াউর খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ। এই পর্যায়ে বক্তব্য আসবেন যার নামে কোনো বিশ্লেষণ দেওয়ার দরকার হয় না, তিনি ব্যক্তি একটি প্রতিষ্ঠান, আমাদের সকলের প্রিয় বিরোধী দলের সাবেক চিফ হুইপ, বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা মণ্ডলীর অন্যতম সদস্য, বীর মুক্তিযোদ্ধা জনাব জয়নাল আবেদিন ফারুক ভাই বক্তব্য রাখছেন। পবিত্র শুক্রবার, সবাই একটু মনে রাখতে হবে, সংবাদ সংগ্রহকারী সাংবাদিক বন্ধুগণ অত্যন্ত কঠোর পরিশ্রমী। সপ্তাহে একদিনও ছুটি পায় না। আজকে একটি শুক্রবার, আমরা বক্তব্য সংক্ষেপ করব। অনুগ্রহ করে আমার যে সংগঠনটি আজকে একটি সুন্দর বিষয় নিয়ে আলোচনার ব্যবস্থা করেছেন, সেই কারণে তাদেরকে ধন্যবাদ দিতে হবে। আজকে চালক দলে এই অনুষ্ঠানের সংগ্রামী সভাপতি যাকে আমার পাশে আপনারা দেখছেন, তাকে নিয়ে তো এত কথা বলার প্রয়োজন আছে বলে আমি মনে করি। আমার মনে পড়ে 2011 সালের 6 জুলাই আমাদের লোকগুলো একটু কথা বলছে,
সাংবাদিক বন্ধুগুলো কথা বলবে, তাদের সেটিং আছে। 2011 সালে 6 জুলাই যে নির্মম ঘটনাটি ঘটল, সেখানে একজন প্রিয় সাংবাদিক গতকালকে আমাকে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে আমার শ্রদ্ধেয় শিক্ষক ভিসি, যার অধীনে আমি ছাত্র ছিলাম, আনোয়ারুল্লাহ স্যার প্রধান অতিথি ছিলেন, আমাকে যে গেঞ্জিটি পরে আমি সেদিন মিছিলে অংশগ্রহণ করেছিলাম, সেই গেঞ্জিটি সে সংরক্ষণ করেছে। কোনদিন ওর সাথে আমার প্রতিদিনের প্রেস ক্লাবে দেখা, কিন্তু কোনদিন বলে নাই। গতকালকে একটি অনুষ্ঠানের মাধ্যমে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স ওই গেঞ্জিটি আজকে 12 বছর এত সুন্দর করে সুরক্ষা করেছেন, সেটা আমাকে অস্বীকার করে। এই জন্য আমি প্রথমেই শ্রদ্ধেয় সাংবাদিক বন্ধুগণ, আমি ছোট্টবেলায় ক্লাস 6-এ পড়তে আমি অবজারভার পত্রিকা পড়ার চেষ্টা করছি, ইংরেজি এত বুঝতাম। আমার ইংরেজি শিক্ষক তখন কলেজ জীবনে রামেন্দু মজুমদার, এখনো জীবন। আওয়ামী লীগের সাংস্কৃতিক সংগঠনের সাথে উনি বিয়েও করেছেন নাট্যের জগতের একজন নেত্রী ফেরদৌসী। অনেক জমিদার বংশের ছিলেন, লক্ষ্মীপুর থানায় অনেক বড় জমিদার বংশ। তখন উনি, আমি 5ম শ্রেণী থেকে 6ষ্ঠ শ্রেণী, আমার কি রে ভাই একটু চুপ করেন না, চালক দল একটু চুপ করেন। আমি ওনার সাথে যোগাযোগ করার চেষ্টা করি, শুধু ইংরেজিটা শিক্ষার জন্য। এটা বলার অর্থ এই, সাংবাদিক বন্ধুগণ, তখন থেকে সংবাদপত্রের প্রতি, সাংবাদিকের প্রতি যারা ভালো লেখেন তাদের প্রতি আমার একটা সম্মান আলাদা থাকে। আজকে পবিত্র জুম্মার দিনে আল্লাহ পাকের কাছে আপনাদের জন্য দোয়া করি। কে কোন মতের সেটা বড় না, বড় হলো একটাই, বিগত 16.5 বছর আপনারা আমাদেরকে, ক্ষুদ্র ব্যক্তিদেরকে যেভাবে রক্ষা করার চেষ্টা করেছেন, সেজন্য আজকে পবিত্র জুমার দিনে আপনাদের জন্য আল্লাহর কাছে চালক দলের পক্ষ থেকে দোয়া করি, আল্লাহ পাক যেন আমাদেরকে সেই দোয়া কবুল করে। আমি রহমতুল্লাহ শব্দে এই জন্য বলতেছিলাম, তখন মিটিং করার কোনো অধিকার ছিল। আমার সেই রক্তাক্ত ছবিগুলো নিয়ে সেটা মিটিং এর আয়োজন করেছে আমার বন্ধু ইলিয়াস। অনেকে এখানে ছিলেন, ছোট্ট ছিলেন। সেদিন একজন সাব ইন্সপেক্টর আমার সামনে দাঁড়িয়ে বলেছেন, গতকাল তো মাথা ফেটেছে, আজকে পা দুটো কেটে, তাকে খুঁজছি, পাচ্ছি। নিজের হাতে না, অন্তত আইনের আওতায় এনে দেওয়ার একটা ব্যবস্থার জন্য চেষ্টা করছি। প্রিয় বন্ধুগণ, বক্তব্য জাতীয়তাবাদী শক্তিকে নির্মূল করার আরেকটা ষড়যন্ত্র চলছে। শহীদ জিয়ার আদর্শকে আবারও বাংলাদেশের জনগণের মন থেকে সরিয়ে নেবার আরেকটা দুষ্ট চক্রান্ত চলছে বলে আমি ক্ষুদ্র একজন রাজনৈতিক কর্মী হিসেবে মনে করি। অবশ্যই আমার নেতারা আমার চেয়ে গভীরভাবে এই বিষয়ে চিন্তা করছে এবং করবেন। বাংলাদেশের 4 মাস প্রায় শেষ, এখনো যদি
18 কোটি মানুষের সামনে সবচেয়ে সরকার প্রধান যিনি, তার মুখের কথা, বক্তব্য, ভাষণ পরের দিন যদি তার একজন কর্মকর্তা আরেক মন্তব্য প্রকাশ করেন, তাতে গণমাধ্যমে প্রকাশিত সংবাদের প্রতি মানুষের মন খারাপ হয়ে পড়ে। আমি জানি না ডক্টর ইউনূস সরকার বাংলাদেশে কখন, কোন সময়, কোন দিন নির্বাচন দিবেন। নিশ্চয়ই বাংলাদেশের 16 বছরের নির্যাতিত দলগুলোর পক্ষের কথা ওনাকে অবশ্যই শুনতে হবে। কারণ কেউ রংপুরে বলবেন অমুকে ভোট করতে পারবে, কেউ চাঁদপুরে যায় বলবেন ভোট করা তাদের অধিকার আছে। এইসব প্রশ্নের জবাব আমি এইভাবে দিতে চাই, সরকারের দায়িত্ব প্রাপ্ত হয়ে অনুগ্রহ করে এমন কথা বলার প্রয়োজন নেই যেই কথায় এই মুগ্ধ খোকনের রক্তের বিনিময়ে অর্জিত এই দ্বিতীয় স্বাধীনতাকে কলঙ্ক করে। আমি ক্ষুদ্র রাজনৈতিক কর্মী, আমি খালি পায়ে যুদ্ধ করা একজন সৈনিক। আমি কোনোদিন অস্ত্র জ্বালাতে জানতাম না, অস্ত্র ট্রেনিং দিয়েছি। আমার নেতা খোকা আজকে নাই। ঢাকা শহরে অলিতে গলিতে সেদিন খালি পায়ে হাফ প্যান্ট পরে একটি জামা 15 দিন গায়ে পড়েও আমরা সেদিন স্বাধীনতার পক্ষে কাজ করার সুযোগ পেয়েছিলাম। আমার সবচেয়ে একজন স্বাধীনতার যোদ্ধা হিসাবে আজকে এই পবিত্র দিনে এই সরকারের কাছে আমার একটা আবেদন থাকে, দয়া করে কারো কথায় কান দেবার দরকার নেই। জনগণের প্রত্যাশা পূরণে আপনাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে সেই দায়িত্ব আপনাকে পালন করতেই হবে। এই দায়িত্ব পালনের জন্য আপনার সমর্থন দরকার। আপনার সমর্থন আল্লাহ পাক দিয়ে দিয়েছে। আপনার ইজ্জত আল্লাহ রক্ষা করেছে। আপনার ইজ্জত বিশ্বব্যাপী, আপনার ইজ্জত আছে বিশ্বের দরবারে। আপনি একজন গুণী ব্যক্তি, যে ব্যক্তি নিয়ে আপনাকে কষ্ট দিয়েছে, মামলা দিয়েছে, 18 তলা পায়ে হেঁটে লিফট ছাড়া উঠতে সহযোগিতা করেছে, লিফট বন্ধ করে দেওয়ার সহযোগিতা করেছে, সেই ব্যক্তি আপনি এই দেশে মানুষের কাছে যে সম্মান পেয়েছেন, অনুগ্রহ করে দয়া করে আপনার আশেপাশের লোকগুলোকে কথা বলা থেকে সজাগ রাখুন। এমন কথা বলার দরকার নাই যে কথায় আপনার মান হয়ে যাবে। স্পষ্ট বলে দেন, আপনার হারাবার কিছু নাই। আপনি যেটুকু পেয়েছেন সেটুকু রক্ষা করার দায়িত্ব শুধু আপনার একা নয়। যাদেরকে আপনি পছন্দ করে এই মানুষদেরকে, নির্যাতিত মানুষদেরকে চালাবার সহযোগিতা করার জন্য শপথ বাক্য পাঠিয়ে আপনার পাশে বসিয়েছেন, তাদের উদ্দেশ্যে আমার স্পষ্ট বক্তব্য, একজন রাজনৈতিক কর্মী হিসেবে ডিসেম্বর মাসে যোদ্ধা হিসেবে অনুগ্রহ করে কথাবার্তা সংযম করে বলেন, যেটা মানুষের মনে করে দুঃখ আসবে। আরে সিনি সিন্ডিকেটের বিরুদ্ধে কথা বলেন, পিয়াজ সিন্ডিকেটের বিরুদ্ধে কথা বলেন, বুকে হাত দিয়ে বলেন কজনকে পর্যন্ত গ্রেফতার করেছেন যারা 16 বছর এই সিন্ডিকেট তৈরি করে হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে। বিজয় দিবসে আমি গ্রামে গিয়েছি। আমার সেনবাগে 776 জন আমরা যোদ্ধা ছিলাম। আমি ঢাকায়, ওরা দেশে। আমার নেতা রুল আমিন ভুঁইয়া সেক্টর কমান্ডার অ্যাসিস্ট্যান্ট ছিলেন। খাজুমে আওয়ামী লীগ নাই, নুরুল হকমে আওয়ামী লীগ নাই, মালেকুকে আওয়ামী লীগ নাই। তাদের সম্মান আমরা জানাই মুক্তিযুদ্ধ হিসেবে। 300 জন বেঁচে আছে সব। আজকে তাদের উদ্দেশ্যে তারা আমাকে জিজ্ঞাসা করে যে ওবায়দুল কাদের সাহেব কোর্ট থেকে জানতে চায় কি করে দেশ ছাড়লেন। এটা হাস্যাস্পদ না? দেশ চালান আপনারা, উপদেষ্টা আপনারা, মন্ত্রণালয় চালান আপনারা, বিজেপি চালান আপনারা। কোন পথে 3 মাস পর ওবায়দুল কাদের দেশ ছাড়লো, এটা যদি উপদেষ্টা বলে উনি জানেন না, এটা তো আমি গ্রহণ করতে পারি না। এটা গ্রহণ করার কথা নয়।
কারণ সব কথা তো আমার দলের স্ট্যান্ডিং কমিটি, আমার নেতা তারেক রহমান বলার প্রয়োজন নাই। মুখ থেকে মির্জা ফখরুলের, সালাউদ্দিনের, আমির খসরুর, আব্বাসের, গয়েশ্বরের যে কথাগুলো বের হবে, পুরাটা বের না হলে বোঝা উচিত তত্ত্বাবধায়ক সরকার দুঃখের কথা নয়, আগামীতে রাষ্ট্র পরিচালনার জন্য আপনাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে সেই দায়িত্ব আপনি অক্ষর অক্ষরে পালন করা উচিত। সব কথা বলতে হবে দৌড়াতে দরকার নেই। কি বলতে চাই এইটুকু যদি না বুঝেন, তাহলে আপনার আশেপাশে যারা আজকে শপথ নিয়ে আমাদেরকে উপদেশ দেয় 1500 বছর, 500 বছর, 100 বছর, 50 বছর কেন সংস্কার করতে পারেন নাই, এটা লজ্জাজনক। আমরা কি করব? যারা 69 গণ আন্দোলনের মধ্যে দিয়ে বাংলাদেশের মানুষের প্রতি সম্মান প্রদর্শন করেছে, 70 নির্বাচনের মধ্যে দিয়ে বাংলাদেশের স্বাধীনতা অর্জনের জন্য যে রূপরেখা তৈরি করেছে, আমরা অস্বীকার করি নাই। কিন্তু আজকে সংস্কারের নামে বিলম্বিত হবে, সংস্কারের নামে নির্বাচিত প্রতিনিধির হাতে ক্ষমতা হস্তান্তরে দেরি হবে, এটা মানুষ আপনাদের কাছে চায় না। তাই স্পষ্ট প্রেস সচিব কি বললেন, মাননীয় প্রধান উপদেষ্টা কি বললেন, আমরা উপদেষ্টার কথাই শুনব। অনুগ্রহ করে রোড ম্যাপ সুনির্দিষ্ট দিয়ে দেন, নির্বাচনের তারিখ ঘোষণা করে দেন। কে কি বললো এটাতে কিছু আসে যায় না, জনপ্রতিনিধিরাই ঠিক করবে কোনটা পুরোপুরি সংস্কার হবে, কোনটা হবে। তাই আপনাদের দায়িত্ব অপরিসীম। দেখেন চক্রান্ত কিন্তু শুরু হয়েছে, শুরু হয়ে গেছে। স্বাধীনতার বিজয় দিবস মোদী পালন করে, আরে হেলিকপ্টার চললো সেদিন আমরা জানি, খোকার নেতৃত্বে আমরা আশেপাশেই ছিলাম, অনেক জীবিত আছে ইশতিয়াক, আমার মুক্তিযোদ্ধার সেক্রেটারি সাদেক খান। ওসমানী কেন আসলো না, ইতিহাস বের করতে হবে। ওসমানীর হেলিকপ্টার কেন খারাপ, আসলে কি খারাপ ছিল না পাকিস্তানি অস্ত্র শস্ত্র সারেন্ডার করে সব আধুনিক অস্ত্রগুলো ভারতে নিয়ে যাওয়ার পরিকল্পনা? সহযোগিতা করেছেন, সম্মানও করেছি। 7 দিনে একবেলা খাওয়াইছেন কুমড়া গরম করে সিদ্ধ করে, সেটাও আমরা মেনে নিয়েছি। কিন্তু ইস্ট পাকিস্তানের কায়েদে আজমের ছবি মার্কা 500 টাকার নোটগুলো তো লুট করে আপনারাই নিয়েছেন। তখন ইন্ডিয়ার 1 টাকা কত আর পাকিস্তানের 1 টাকা কত ছিল? এগুলো কথা বললে অনেকে মনে করবেন হিন্দুস্তান বিরোধী, ভারত বিরোধী। ভারত বিরোধী তো অবশ্যই করব, যে ভারত আমাকে সমর্থনের নামে আমার দেশের সম্পদ লুট করে নিয়ে যাবে, আমার দেশের গণতন্ত্র হত্যা করবে, আমার দেশের অন্য দলকে জোর করে নির্বাচনে আনবে, তার বিরোধিতা তো বাংলাদেশ জাতীয়তাবাদী দলে করবে, অনেকেও করবে। 2014 সালে সে হাসপাতালের এরশাদের করুণ কাহিনী আমার মনে আছে, দস্তখত নাই এমপি হয়ে। সাংবাদিক বন্ধুগণ, আজকে তাই অনেক কথা বলতে হয়, বলার প্রয়োজন, কারো মনে কষ্ট দিতে চাই। দয়া করে সোজা হয়ে যান, হিন্দুস্তান ভারতের উদ্দেশ্যে বলুন। ওই মমতা দিদি কি বললেন, মোদী কি বললেন, বিজয় দিবস কি বললেন, কে পালন করবে, কিচ্ছু আসে যায় না। আমি একদিন বলেছিলাম আগরতলায় লং মার্চ করেছে 3টি সংগঠন, আরে আগরতলার পাশে ব্রাহ্মণবাড়িয়ায় যথেষ্ট আপনাদেরকে ঠেকাবার। বাংলাদেশের মানুষ এখন অনেক সচেতন, গরিব হতে পারি, মনটা এত বড়। দয়া করে এইসব কথাবার্তা বন্ধ করেন। ফেলানির ঝুলন্ত লাশও আমরা দেখেছি, প্রতিদিন গরু আনার নামে মানুষকে হত্যা করছে সেটাও জানি। সারা খাতুনের বক্তব্য আমার মনে আছে, পার্লামেন্টে শেখ হাসিনা আজকে ভারতে বসে আরামসে সকালে কফি খান আর মাঠে হাঁটেন, পার্কে হাঁটেন, থাকেন না, আরাম করে থাকেন। বাংলাদেশে আপনাকে আসতেই হবে, বিচারের সম্মুখীন আপনাকে হতে হবে। কোন শক্তি আল্লাহ রাসূল ছাড়া নাই, আয়না করে একদিন হলে আপনাকে নিতে হবে। আপনি খালেদা জিয়াকে যদি
জেল কাটতে পারেন, আপনাকেও কাশিমপুর যেতে হবে। তাই মোদী, মমতা, প্রিয়ঙ্কা পার্লামেন্টে কি বললেন, নাকি নির্যাতন করি আমরা এই দেশে হিন্দুদের। তো আরে হিন্দুদেরকে এখন আপনার দলে আওয়ামী লীগের লোকেরাই কোনো মতে কিছু একটা ঘটনা ঘটিয়ে আমাদের উপর চাপিয়ে চেষ্টা চলছে। বাংলাদেশে আমি একটা ছবি উত্তরপ্রদেশে টেলিফোনে দেখাতে পারতাম। জুমার নামাজ শুক্রবার, জায়গা হয় না, ছোট্ট মসজিদ, রাস্তার উপরে জানামাজ পড়ে নামাজে লাথি মেরে মেরে পুলিশ উঠাই দিচ্ছে। আর বাংলাদেশের আমাদের হিন্দু ভাইয়েরা অন্যান্য জাতি আমাদের চেয়েও শান্তিতে বসবাস করে। এগুলা ছড়িয়ে কোনো লাভ নাই, কথাবার্তা বন্ধ করে দেন। আর বাজার হাসিনার আমলে করেছেন বাংলাদেশকে, ঢাকাকে। এখনো 5,000 না কত হাজার লোক এখনো এখানে চাকরি করে। এই বিষয়ে সরকারকে সে তথ্য প্রকাশ করা উচিত, কত লোক এখানে আছে। আজকে সরকারকে অনুরোধ করব, ওদের কথা কান না দিয়ে দেশের মানুষের কথা চিন্তা করে। আগামী মার্চ মাসের 1 তারিখে রোজা আসতেছে, এই রোজায় যেন আওয়ামী লীগের প্রেতাত্মারা আবার সিন্ডিকেট তৈরি করতে না পারে। মানুষের প্রতি খেয়াল রাখে। আর একটা নির্বাচন যত সম্ভব তারিখটা ঘোষণা করে দেন, তাহলে মানুষের মনে স্বস্তি আসবে, মানুষের মনে ভরসা আসবে যে 91 সালের মতো, শাহাবুদ্দিনের মতো একটা সুন্দর সুষ্ঠু ভোটের মাধ্যমে বাংলাদেশে যারা আন্দোলনরত ছিল তারাই আবার বাংলাদেশের ক্ষমতা আসবে, বাংলাদেশের গণতন্ত্র আসবে, বাংলাদেশে হাইকোর্টের এজলাসে আর লাথি মারা হবে না, বাংলাদেশের আয়নাঘর বানানো হবে না, বাংলাদেশে আর কি বলে সিভিল ড্রেসে কাউকে গ্রেফতার করা হবে না, বাংলাদেশের পুলিশ হাইওয়ে রোডে আর ট্রাক থামিয়ে ঘুষ নেবে না, বাংলাদেশের থানা সচ্ছল হবে, বাংলাদেশের পুলিশ বাংলাদেশের মানুষের পক্ষে কাজ করবে। এমন একটা জনপ্রতিনিধি তৈরি করার ব্যবস্থা করে দিবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।